উনি যখন প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার কাছ থেকে শপথ নিয়ে তারা কিন্তু নাহিদ বলেন, আসিফ বলেন, তারা কিন্তু আপনার হয়েছে, উপদেষ্টা হয়েছে। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন ব্যাপার হচ্ছে যে বিষয়টা এরকম, 3বার কবুল করে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর পরদিন বলেন যেটা তো আমার বউ না, ওটা ভাবি। যদি এই যে আজকেও আমরা দেখলাম এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বিচারের দাবি করা হচ্ছে, তাহলে সংবিধানের 51 অনুচ্ছেদ এবং এনসিপি জামাতের যে দাবি, এই দুটিকে সমন্বিত করতে গেলে তার মানে কি আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে? বিষয়টি এইরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলেছেন আর্টিকেল 51, যেটা সংবিধানের 51-এ, তো অফকোর্স এটা একটা সেফগার্ড ফর লাইক প্রেসিডেন্ট আর এই জাতীয় ইয়াগুলোকে। তো সেখানে মানে ওইটা আলোচনা না, যে আমরা যদি বলি যে তাদের যে এই দাবিগুলো, এখন দাবিটা ধরেন উনি যখন প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার কাছ থেকে শপথ নিয়ে তারা কিন্তু নাহিদ বলেন, আসিফ বলেন, তারা কিন্তু আপনার হয়েছে, উপদেষ্টা হয়েছে। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন ব্যাপার হচ্ছে যে বিষয়টা এরকম, 3বার কবুল করে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর পরদিন বলেন যেটা তো আমার বউ না, ওটা ভাবি। তো এই যে বিষয়টা, এটা তাদের যদি এই পরিমাণেই যদি বিষয়টাতে ওনারা মনে করতেন যে না, এই রাষ্ট্রপতি আমরা চাই না, তাহলে তো ওনারা এই শপথটাই নিতেন না যে আমরা অন্য কারো, আপনার সুপ্রিম কোর্ট মানে আমাদের প্রধান বিচারপতির কাছে আমরা শপথ নিতাম। এখন এই বিষয় বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক আছে, যেমন ধরেন এই সময়কালে উনি নিয়োগ পাওয়ার পর থেকে এই পর্যন্ত ওনার কোনো আছে কিনা, কোনো অপরাধ আছে কিনা, সেটা আপনি বিবেচনায় আনতে পারেন, বা আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন। উনি কোনো সেই রকম কোনো মানে অফেন্স করেছে কিনা, সেটা আপনি আলোচনা আনতে পারেন। ওনার অতীতের অনেক ব্যাপার নিয়ে কিন্তু আমাদের অভিযোগ আছে। আপনি জানেন যে ওনার যে আপনার বিভিন্ন দেশের কি বলে রেসিডেন্সি থেকে আরম্ভ করে কিছু অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, হোয়াট এভার। এখন যেটা হচ্ছে যে উনি যতদিন দায়িত্ব পালন করেছেন সেই সময়টাতে সেইভাবে কিন্তু আমরা জানি না কোনো অপরাধ ওনার আছে কিনা। এখন অপরাধী যদি থাকে, তাহলে সেই অপরাধীর কাছে আপনারাই কিন্তু শপথ নিয়েছেন। তো সুতরাং আমি তাদের এই যে যুক্তিগুলো, আমি মনে করি না এটা ধূপে টিকবে আসলে আলটিমেটলি, এবং সেটা দিয়ে আসলে বাংলাদেশের কোনো মঙ্গল হবে না। মানে আমি যদি দেশের যেই সংস্কারের কথা বলি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, বাংলাদেশের জন্য সবাই কাজ করতে চায়, এরকম একটা মনোভাব নিয়ে যদি আমি কথাগুলো বলি, তাহলে তাদের এই যে দাবি বা এই ধরনের কথা, এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু বাংলাদেশের যে সংস্কারের কথা বলি বা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, সেই জায়গাতে কিন্তু এগুলো ধূপে টিকবে না। জরুল আলম, আপনিও কি তাই মনে করছেন? না, অনেকটাই এটার সঙ্গে দ্বিমত করার তো কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে কি, একটা মানে রাজনৈতিক সুবিধাবাদের একটা মানে ক্ষেত্র তৈরি করা আর কি। ডেফিনেটলি বিএনপি যখন ওনাকে ক্ষমতায় রাখে এবং এখন যখন উনি বিদায় নেন, এটার মধ্যেও একটা রাজনীতি আছে, এটার মধ্যে একটা সমীকরণ আছে, এটার মধ্যে একটা ভবিষ্যৎ আছে, যেটা মানুষ খুঁজবার চেষ্টা করবেই, এটা স্বাভাবিক। একই সঙ্গে প্রতিপক্ষ হিসেবে জামাত এনসিপি যে কথাগুলো বলছে, তারা কিন্তু ডে 1 থেকেই এটা পলিটিক্যাল লেভারেজ নেওয়ার চেষ্টা করছে, যে একজন ফ্যাসিস্ট রেজিমের রাষ্ট্রপতি যেভাবে ক্ষমতার মসনদে এখনও বসে আছেন এবং সেটা তাদেরকে নানা ধরনের অস্বস্তি দিচ্ছে, এটার সুবিধা বিএনপি পাচ্ছে, অথবা তাদেরকে একটু মানে তাদের রাজনৈতিকভাবে তাদেরকে এটা কম মুনাফা দিচ্ছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু যে জুবাইর ভাই যে কথাটা বললেন, কিংবা রাষ্ট্রপতিও যে কথাটা, বিদায়ী রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন সদ্য সাবেক, যে এটা তো আসলেই মানে খুবই যৌক্তিক বিষয়, যে আপনি অভ্যুত্থান পরবর্তী ডেফিনেটলি একটা বড় ধরনের কি রাজনীতির মানচিত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, তাহলে সেই অনুযায়ী আপনার কর্মকাণ্ডগুলো পরিচালিত হতো সেদিন। তা তো হয় নাই। তো যদি না হয়ে থাকে, তো ওইটা যদি লেজিটিমেট হয় যে আপনার শপথ, ওনার অধীনে ইভেন চিফ অ্যাডভাইজার, ডিফারেন্ট অ্যাডভাইজার্স, এই যে কয়েকজন মাহফুজ সাহেব, তাই না, ওনারা তো ওনার অধীনে নিয়েছেন। নেওয়ার পরে এমনকি সে সময় কিন্তু বঙ্গভবনের ছবিও ছিল। তো ওইটা যদি আপনি বিপ্লবী হন, আপনি যদি ওইটাকে ধারণ করেন, তাহলে আপনার তো সব কিছুই আপনাকে ওইভাবে মানে ডেমনস্ট্রেট করা দরকার ছিল, এবং আপনার কর্মকাণ্ডের মধ্যে ওইটা ম্যানিফেস্টেশন থাকা দরকার ছিল। এটা এখন রিগ্রেট করে অনেকে বলছেন যে হ্যাঁ, সেদিন ভুল হয়েছে, সেদিন যদি বঙ্গভবনে না গিয়ে আমরা শহীদ মিনারে যাইতাম কিংবা স্মৃতিসৌধে যাইতাম, তাহলে হয়তো ভালো হতো। তো ভালো হতো,
কিন্তু সেটা তো হয় নাই। সেটা যেহেতু হয় নাই, কাজেই এখন এই বিতর্কগুলো আসলে না করাই ভালো, নাম্বার ওয়ান, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার পলিটিক্যাল ফিউচার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, রাষ্ট্রপতিও তো ফেরেশতা না, রাষ্ট্রপতি একজন হিউম্যান, তাই না? উনি ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতায় আসার আগে যদি ওনার কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে, কনস্টিটিউশন ওনাকে কতটা প্রোটেকশন দিচ্ছে, আপনি যেটা করলেন উনিও সেটা মনে করছেন যে না ঠিক আছে, কিন্তু যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে ওনার প্রি অ্যাজাম্পশন অফিস মানে বঙ্গভবনের ক্ষমতা গ্রহণের, সেটাও বিবেচনায় আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বা বর্তমান সরকার এটাকে কিভাবে দেখে, এই আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, আমাদের সময় লাগবে দেখতে। ওনার বক্তব্যে যতটুকু আমরা ইঙ্গিত পাচ্ছি যে উনি যে অটোনমিক নিউরোপ্যাথির কথা বলছেন, উন্নত চিকিৎসার জন্য উনি অপেক্ষা করছেন, কিছুদিন হয়তো অল্প কিছুদিন দেশে থাকবেন, তারপরে বাইরে যাওয়ার জন্য চেষ্টা, এটাই হয়তো ওনার আকাঙ্ক্ষা। কিন্তু এটাও বলা যায় না সম্পূর্ণভাবে যে পলিটিক্যাল আর্কিটেকচার আসলে কেমন, কখন কি হয়, এটা বলা যায় না। ডেফিনেটলি আমরা এইটুকু আশা করব যে একটা ধারাবাহিকতা যেহেতু আমরা শুরু করেছি, এই ট্রান্সফরমেশনটাকে সবাই মিলে এমব্রেস করা, পলিটিক্যাল ট্রান্সফরমেশনটাকে এমব্রেস করা, তার মধ্যে মত দ্বিমত যেটা থাকার সেটা থাকবে, কিন্তু এই প্রসেসটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মনে হয় সবারই একটা প্ল্যাটফর্মে আসা উচিত, একটা প্যাটার্নের থেকে কথা বলা উচিত।